তিনি অদম্য। অদম্য কথাটা এই জন্য বললাম কারণ অনির্বাণ ভট্টাচার্য, তাকে দমিয়ে রাখাটা বোধহয় অত সহজ নয়। যে কারণেই আমরা অনির্বাণকে সিনেমার পর্দায় এই মুহূর্তে দেখতে না পেলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা পেয়ে গেছি একদম অন্য মুডে। ফটো সেশন চলছে, ফ্যাশন শ্যুট। অনির্বাণ, এই যে ফ্যাশন বলতে অনির্বাণের কাছে কি বোঝায়? আমি বলা যেতে পারে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পরেই আমার এই ফ্যাশন জগতের সাথে আলাপ পরিচয়, এবং আমি আজকে বলবো যে আজকে আমি মানে যাদের পোশাক এতে এসছি এবং যিনি পার্টিকুলারলি সর্বরিদির কথা বলবো, শূন্যর পোশাক আজকে আমি পরে ছবি তুলতে এসেছি। এটা আমার বোধহয় তৃতীয় বা চতুর্থবার। আমি বারবার এসেছি। প্রথমবার আমাকে সর্বরিদি সাজিয়ে দিয়েছিলেন। তো সর্বরিদি চলে যাওয়ার পর রেশমিদিরা সবসময় আমাকে ডাকেন, এবং আমি এখানে এলে সর্বরিদির পোশাক আমার মানে আমি পরলে আমার সবসময় মনে হয় যে সর্বরিদি আছেন। হ্যাঁ, এমনই এত খুবই অল্প সময়ের পরিচয় হয়েছিল, কিন্তু একেবারে এত একটা সন্তান স্নেহে আপ্যায়ন করতেন, ভীষণ ভালো লাগতো। সর্বরিদিকে মিস করি, কিন্তু সর্বরিদির মতো একজন শিল্পী যার কাজ বাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবীতে যার কাজ বিরাজ করে, এবং অসাধারণ সব কাজ। শুধু কাজগুলো নয়, শুধু সৌন্দর্য নয়, তার পেছনের কারিগরদের নিয়ে, তাদের রিসার্চ নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক কাজকর্মকে পোশাকের মধ্যে আনা। আমি মনে করি একজন শিল্পের ছাত্র হিসেবে সর্বরিদি আমাদের কাছে দিদিমণির মতো ছিলেন, এখনও আছেন। তার উত্তরসূরিরা সর্বরিদির কাজ এগিয়ে নিয়ে চলেছেন, এবং সর্বরিদি শূন্য থেকে ডাক এলে আমি দ্বিতীয়বার ভাবি না, একদম তৎক্ষণাৎ চলে আসি। আজকে আবার অসাধারণ কিছু পোশাক পরে তোমরা দেখলে, তোমরা ছবিও তুললে, দারুণ ফটোশ্যুট হচ্ছে। কৌন্তেয়দা করছেন। কৌন্তেয়দার ছবি নিয়েও তো কিছু বলার নেই, তিনিও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ, এবং আমি ওই ক্যামেরাতে ছবিগুলো দেখছিলাম, মানে অপূর্ব এক একটা, মানে আমাকে তো ভালো লাগছেই, তার সঙ্গে ছবিগুলো মানে একেবারে যেন একেবারে পেন্টিংয়ের মতো উঠে আসছে আর কি, অসাধারণ লাগছে। এই যে ফ্যাশন আর স্টাইল, এই দুটোর মধ্যে কি তফাৎ তোমার মনে হয়? স্টাইল আমার মনে হয় যে দ্য ওয়ে ইউ আর, মানে যেভাবে মানুষ কথা বলে, যেভাবে হাঁটে কথা বলার থেকেও বড় কথা হচ্ছে তার অন্তরের ব্যক্তিত্বটা যেরকম আর কি, সে যেভাবে ভাবনা চিন্তা করে, সে যেভাবে যে পেশাতেই হোক না কেন, দ্য ওয়ে অফ লাইফ হচ্ছে স্টাইল। আর ফ্যাশন হচ্ছে সবসময়ই একটা, মানে সেটা জুতো হোক, জামা কাপড় হোক, একটা চশমা হোক, একটা চুলের কায়দা হোক, একটা বহিরঙ্গের ব্যাপার আর কি। এবার এই ফ্যাশনের সঙ্গে মিলে যাওয়ার ক্ষেত্রে, বা আমার সঙ্গে ফ্যাশনটা যাচ্ছে কি না সেটার ক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করি, ক্যারি করা আর কি। হ্যাঁ, তো অভিনেতা হিসেবে কাজ করতে এসে সবসময়ই তো অন্য চরিত্রের পোশাকই পরতে হয়েছে, সেখান থেকে নিজেরও একটা ফ্যাশন সেন্স ডেভেলপ করে যায়। যদিও আমার যে খুব এখনও পর্যন্ত সেটা ডেভেলপ করেছে তা নয়, আমি সাধারণ জামাকাপড় পরতেই ভালোবাসি, তার মধ্যে যতটুকু যা একটু ভালো লাগে। কিছু রঙের স্পেসিফিকেশন আছে, সানগ্লাস পরা পছন্দ করি, ইদানিং কিছু জুতো টুতোর প্রতি শখ হয়েছে, এই টুকটাক এগুলো। এইবার তোমার এই গান নিয়ে তো চর্চা করতেই হয়, যে গান এখন মানে ইউথ যারা, তাদের কিন্তু একদম মনের ভেতরে যে ধরনের কোথাও গিয়ে জমে ছিল বোধহয় স্তরে স্তরে, হ্যাঁ, সেইগুলো একদম বেরিয়ে আসছে, এবং প্রত্যেকে কিন্তু নিজের মতো করে ব্যবহার করে নিচ্ছে কথাগুলো। হ্যাঁ, অনেকেই বলেছে যে পৃথিবীটা ভালো লোকেদের নয়। অনেকের কাছেই এই রিয়েলাইজেশন মাঝে মাঝেই হয় যে পৃথিবীটা ভালো লোকেদের নয়। হ্যাঁ, ঠিকই, আমাদের গানটাও তাই। আমাদের গানের তারপরে অন্যান্য লাইনেও আছে যে টাকার জালে ফেঁসে গিয়ে বুঝতে পারছি তখন আমাকে মুরগি বানিয়ে দিল এই দুনিয়া। তবে ঠিক আছে, ভালো খারাপ মিশিয়েই দুনিয়া, ভালো খারাপ মিশিয়েই পৃথিবী। আমরা যেমন পৃথিবীটা ভালো লোকেদের নয় নিয়ে একটা গান বানিয়েছি, আবার ভালো মানুষদের নিয়েও হুলিগানিজমের গান আছে। আর সেখান থেকে দাঁড়িয়ে বলি যে এই যে আমি প্রথমেই স্টার্ট করলাম যে অদম্য, মানে
অনির্বাণ ভট্টাচার্যকে দমিয়ে রাখা যায় না, যাবে না, সেটা বারবার প্রমাণ করছে। দেখো এই যে সিনেমায় ব্যান, হ্যাঁ তুমি হয়তো পর্দার সামনে এখন আসতে পারছো না, কিন্তু কোথাও গিয়ে তুমি কোনো না কোনোভাবে তোমার ব্যক্তিত্বের যে বিচ্ছুরণ হচ্ছে এবং তোমার যে ভেতরে যে সৃষ্টিশীল মন সেটা বিভিন্নভাবে আসছে। কিন্তু এই যে পর্দায় অভিনয় করতে না পারা, এটা কি কোথাও গিয়ে খারাপ লাগা তৈরি করছে অনির্বাণকে? হ্যাঁ, আমি তো মূলত অভিনেতা। আমি 10 বছর ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। আমি পাঠ করতে পারছি না, সিনেমা করতে পারছি না, তো কষ্ট হবে না? আমার তো মানে সব কাজই মূল কাজ। গান বাজনাও আমি সর্বক্ষণ দিয়েই করি, সর্বক্ষণের রিহার্সাল খুবই যত্ন করে আমরা আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, গান বানানোর জন্য সময় দিচ্ছি। তো আমি তো একজন অভিনেতাও, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, কিন্তু করতে তো পারছি না, করতে দিচ্ছেও না, তো কষ্ট তো হয়ই, কিন্তু কি করা যাবে। দেখো তুমি কয়েকদিন আগে আমি পর্দাতেই দেখছিলাম, মানে টিভির পর্দা না কিন্তু সোশ্যাল মিডিয়ার পর্দা দেখছিলাম যে আজ অনেকজনই তোমার হয়ে ক্ষমা চেয়েছে, দেব ক্ষমা চেয়েছে, প্রত্যেকে ক্ষমা চেয়েছে, এবং তুমি বলেছো যে আমি চাই যে কেউ আমার জন্য ক্ষমা না চাইতে। এবার সেখান থেকে দাঁড়িয়ে আমরা রুদ্রনীলের কাছে গেছিলাম কয়েকদিন আগে অন্য বিষয় নিয়ে কথা বলতে। সেখান থেকে উঠে এলো যে রুদ্রনীলের বক্তব্য যে ও অনেক দিন ধরে কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছে না বা পাচ্ছে না, দেওয়া হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে ওর হয়ে এখনো পর্যন্ত কেউ বলেনি কাজ করার কথা, সেখানে ঋদ্ধি এবং তোমার কথা বলছে বারবার। তার কারণ সেখানেও নাকি রাজনীতি রয়েছে, কারণ সনাতনী, তুমি তোমার গানের একটা শোতে সনাতনীদের নিয়ে একটা কথা বলেছিলে। সুতরাং মানে যারা বিজেপি নয় এমন মানসিকতার মানুষদেরকে তারা টেনে নিয়ে আসতে চায়, মানে দেব বা বাদবাকি যারা রয়েছে। তুমি এটার সঙ্গে কি এগ্রি করো? সত্যি সত্যি মানে মানে এই রকম হয়, মানে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা এরকম ভাগে ভাগে ভাগ হয়ে গেছে কেন? কেন আমি তা বলতে পারবো না। অনেক দিনের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে প্রথম কথা হচ্ছে যে সমস্ত সময়ের একটা রাজনৈতিক বাস্তবতা থাকে, হ্যাঁ, পলিটিক্যাল রিয়েলিটি যাকে বলে। এবারে কোনো একটা লোক, দুটো লোক, তিনটে লোকের হাতে দ্বারা সেই পলিটিক্যাল রিয়েলিটি তৈরি হয় না, সেই রাজনৈতিক বাস্তবতা তৈরি হয় না। দুটো জিনিস লাগে। এখন ঠিক আছে, এখানে অনেক লোকের কন্ট্রিবিউশন, ইনকর্পোরেশন লাগে, আরেকটা হচ্ছে অনেকগুলো দিন সময় লাগে। সেটা যে রেজিম হোক, বামফ্রন্ট রেজিম হোক, আমাদের এখানকার যে গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেস, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে বিজেপির গভর্নমেন্ট চলে, যেখানে যেখানে যে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তার কিছু সময় গেছে এবং বহু মানুষের তাতে কন্ট্রিবিউশন বা ইনকর্পোরেশন আছে। এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে আমি কি করলাম বা অমুকে কি করলো কি তুসুকে কি করলো, সেটা দিয়ে আজকেই একটা নতুন উদ্ভূত পরিস্থিতি হয়েছে। পরিস্থিতি সম্ভবত একটা তৈরি হয়েই ছিল এবং তার যা কনসিকোয়েন্স হওয়ার কথা, এটা শুধু আমার ঋদ্ধির ব্যান হওয়ার ব্যাপার নয়, আরও যা যা কনসিকোয়েন্সেস আমাদের ট্রেডে, আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে চলেছে, তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে। তার এখন আমি হয়তো বলবো যে আমি বা ঋদ্ধি আমরা কয়েকজন কুফল ভোগ করছি, হয়তো কেউ না কেউ সুফলও ভোগ করছেন। সমস্ত বাস্তবতারই দুটো দিক থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রুদ্রনীল ঘোষ হচ্ছে পার্টিজান পলিটিক্সের লোক। যদিও আমি বিলিভ করি কেউ যদি একটা দলীয় পতাকা হাতে নিয়ে রাজনীতি করেনও এবং সেটা যদি বিরোধী রাজনীতিও হয়, তাহলে তার কাজ করার অধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক সমাজে উচিত নয়। তো রুদ্রনীল ঘোষের সাথে আমার আর ঋদ্ধির তফাৎ হচ্ছে আমরা কেউ পার্টিজান পলিটিক্সের অংশ নই। আমরা কোনো রাজনৈতিক দল করি না, কোনো রাজনৈতিক মঞ্চে আমাদের দেখা যায় না। দেখা যায় না মানে আমরা, মানে আমি আমার কথাটা বলতে পারি যে হ্যাঁ, যে আমি পার্টিজান পলিটিক্সের লোক নই। তো কিন্তু আমি মনে করি যে সকলের কাজ করা উচিত, সকলের নিজের কথা বলতে দেওয়া উচিত। মানে সেটা সবসময় যে আমরা খুব রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি তা তো নয়, রাদার আমরা হচ্ছি বিনোদন কর্মী, এন্টারটেনমেন্ট পারফর্মার আর কি। আমরা মানুষকে মূলত গান, সিনেমা, থিয়েটার যাই হোক না কেন সবটা দিয়ে বিনোদন দিই। এবার বিনোদনের মাঝখানে কখনো একটা এরকম পলিটিক্যাল সোসাইটি, সেখানে পলিটিক্যাল কথা তো এসে যাবেই। সবাই সকাল থেকে উঠে বাস কন্ডাক্টর বলছেন, অটো চালক বলছেন, যিনি মাছ বিক্রি করেন বাজারে তিনি বলছেন, হঠাৎ আর্টিস্টরা বলবে নাই বা কেন? বললে অসুবিধে হয়, তার কারণ আর্টিস্টরা একটু ইনফ্লুয়েন্স করতে পারে। মানে একটা ধরুন গান খুব হিট করে গেলে, একটা সিনেমা হিট করে গেলে, বা একটা থিয়েটার খুব চর্চিত হলে, সেটার একটা খুবই খুবই ক্ষুদ্র প্রভাব হলেও সমাজের ওপর পড়ে।
কিন্তু আমাদের যারা সহনাগরিক, যারা রাস্তায় ঘাটে চারিদিকে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন, তারা যেহেতু নিজেদের ক্ষেত্রে আলোচনা করেন, মঞ্চে উঠে বা ক্যামেরার সামনে বা একটা গানের মাধ্যমে করেন না, সেটা অতটা চর্চিত হয় না। এবারে হয়তো সেটাই হয়তো শিল্পীরা মাঝে মাঝেই টার্গেট হন, শুধু পশ্চিমবঙ্গে তো নয়, সারা ভারতবর্ষেই টার্গেট হয়েই চলেছেন, পৃথিবীতেও। এটা যাচ্ছে এরকম সময়, কি করা যাবে? এটা মানে সাঁতরে পার করতে হবে। হ্যাঁ, এই সাঁতরে পার করার ক্ষেত্রেই বলি যে অনেকজন মিলে তো সাঁতরানোর কথা ছিল, তারপর আস্তে আস্তে একজন একজন করে সবাই সরে গেছে। যে গান, তা সেই গানে ওই মুরগি হওয়ার ব্যাপারটা, তোমার কি মনে হয় যে কোথাও গিয়ে মানে তুমি মানে মুরগি হয়ে গেলে ব্যাপারটা? না না, এই গান 3 বছর আগে লেখা, 3 বছর আগে লেখা গান, 3 বছর আগে কম্পোজ করা গান। আমরা যে অর্ডারে আমাদের গানগুলো ছাড়বো ভেবেছি, তাতে করে প্রথমে মেলার গান বেরিয়েছে, তারপরে বদলাবে গতিপথ, তারপরে পৃথিবীটা ভালো লোকেদের নয়। এই একটা অন্ধকার ঘরের কিছু একটা আমি দেখছিলাম যে ওটা আমাদের একটা শোয়ের নাম, অন্ধকারই চেনায় সঠিক যাতায়াত, সেটা বদলাবে গতিপথের লাইন, শুভদীপের লেখা। গানগুলো এখন যে পরিস্থিতিতে আমরা পড়েছি বা যে ধরনের অবস্থা আমাদের হয়েছে, সেটাকে একটা অ্যালিগরিক্যালি রূপ দেওয়ার চেষ্টা নয়। গানগুলো আমাদের এরকমই লেখা ছিল। আর দেখুন, একটা মুভমেন্ট হয়েছে, সেখানে কে বেরিয়ে গেছেন এবং নিশ্চয়ই যুক্তি থেকেই বেরিয়ে গেছেন, ব্যক্তিগত যুক্তি থেকে বা ব্যক্তিগত রিয়েলাইজেশন থেকে, সেইটা তো অবশ্যই তাঁরা বলতে পারবেন। আমার পক্ষে তো সেটা বলা সম্ভব নয়। তবে আমার কারো প্রতি কোনো সমালোচনা নেই, মানে কারণ এই কারণেই নেই, এটা আমি আগেও বলেছি যে আমরা এসব মুভমেন্ট করার লোক নই। হয়েছে নানা জিনিস হয় তালে গোলে, এটাও হয়েছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে বেরিয়ে যাক, যে আসুক, যে থেকে যাক, সবাই ফ্র্যাটার্নিটির লোক, এভরিওয়ান বিলংস টু দ্য ফ্র্যাটার্নিটি। আমি যে ইন্ডাস্ট্রিতে যে লোকজনের সাথে কাজ করেছি, তারা টেকনিশিয়ান হন, পরিচালক হন, লেখক হন, সুরকার হন, গীতিকার হন, তাদের আমি পছন্দ করি না করি, তারা আমাকে পছন্দ করেন না করেন, ডাজন্ট ম্যাটার। সমাজের কাছে আমাদের যে আমি মনে করি সেটা হচ্ছে আমি সবসময় আমার ফ্র্যাটার্নিটির সঙ্গে থাকাই প্রেফার করব, কারণ এটাই আমার কর্মক্ষেত্র। আমি ঘটনাচক্রে আজকে কাজ করতে পারছি না, একটা বিরুদ্ধতা তৈরি হয়েছে, এক ধরনের একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, সংঘর্ষ হচ্ছে, তাতে আমি মনে করি না যে আমি এটা থেকে বাদ হয়ে গেলাম। আমি যদি আর কোনোদিনও কাজ না করতে পারি, তবে অন্তত যতটুকু কাজ করেছি সেটা তো আর মুছে দেওয়া যাবে না, সেটা আমি এই ইন্ডাস্ট্রির সাথেই করেছি। এখানকার পরিচালক, এখানকার টেকনিশিয়ান, এখানকার সিনেমাটোগ্রাফার, এখানকার সুরকার, সংলাপ রচয়িতা, তাদের বদান্যতা, প্রযোজক, তাদের বদান্যতাতেই করেছি। তো সেটা তো আর ইরেজ করা যাবে না হঠাৎ করে। দেখো, আমরা মাঝে মাঝে তো সৌরভ বিশ্বাসের সঙ্গে কথা বলি, সেখানে আমরা বলি যে এরকম তো সবাই বলছে, কিন্তু সৌরভ বিশ্বাসের বক্তব্য যে অনির্বাণ তো কিছু বলে না আমাদের সঙ্গে এসে বা আমাকে কিছু বলে। সত্যি কি কোনো কমিউনিকেশন এর মধ্যে একদিনও হয়নি বা হয়, মানে কোনো এরকম পরিস্থিতি তৈরি হয়নি? পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, এখনো পর্যন্ত সেরকম ফ্রুটফুল কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখান থেকে এই জিনিসটা সমাধান হতে পারে। দেখা যাক কি হয়। আমার যা বক্তব্য, আমার যা স্ট্যান্ড পয়েন্ট বা আমার যা অনুভূতি, সে কথা আমি জানিয়েছি। মানে সে কথা আমার ধারণা এই বিষয়টা নিয়ে যারা ওয়াকিবহাল, যারা চিন্তা করেন বা দুশ্চিন্তা করেন, তারা সকলেই জানেন আমার পজিশন কি এই ঘটনাটা নিয়ে। এবার দেখা যাক কি হয়। যদিও অনির্বাণ বলল যে ও যদি আগামী দিনে আর কাজ করতে নাও পারে, যে কাজগুলো রয়েছে সেগুলো মুছবে না, কিন্তু দর্শকরা আশায় বুক বেঁধে রয়েছে যে অনির্বাণকে খুব শিগগিরই আবার সিনেমার পর্দায় দেখতে পাবেন, কারণ তার যে ক্রাফট, তার যে অভিনয়, তার যে চরিত্রের বহিঃপ্রকাশ, প্রত্যেকটা চরিত্রকে বাস্তবায়িত করা সিনেমার পর্দাতে, সেটা থেকে দর্শকরা মনে হয় বঞ্চিত হতে চান না। আমরা আশা রাখবো যে খুব তাড়াতাড়ি অনির্বাণকে আবার সিনেমার পর্দায় দেখা যাবে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।